দশম শ্রেণী ভূগোল তোমাদের আজকে জেট বায়ু আর্দ্রতা অধক্ষেপণ সম্পর্কে সংক্ষেপে জানব। মন দিয়ে শুনবে। দেখো, জেট বায়ুটা কি? জেট বায়ু একটা টার্ম। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় না মার্কিন যুক্তরাষ্ট্র যখন জেট বিমানের মাধ্যমে একটা বাতাসের বা বায়ুর কিছু বৈশিষ্ট্য তারা কিন্তু জানতে পারে, ওইটাই জেট বায়ু বলা হয়, পরিষ্কার কথা। এবার আমরা সংজ্ঞাটা জানব। দেখো, দুটো চাপ, বাতাসে চাপ আছে। চাপ এবং তাপের পরিবর্তনের ফলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানায় কি হয়, ভূপৃষ্ঠ থেকে 7.5 থেকে প্রায় 14 কিলোমিটার উচ্চতায় দ্রুতগামী এবং প্রধানত পশ্চিম থেকে পূর্বমুখী একটা বাতাস সংকীর্ণ আঁকাবাঁকা বলয়ের মতো প্রবাহিত হয়, তাকে জেট বায়ু বলা হয়। এই যে একটা উপক্রান্তীয় জেট বায়ু আর একটা উপক্রান্তীয় জেট বায়ু, একটা দক্ষিণের দিকে একটা উত্তরের দিকে, দুটো কিন্তু জেট বায়ু প্রবাহিত হচ্ছে। এবার এর বৈশিষ্ট্য অনুসারে 3টে ভাগ করা হয়েছে জেট বায়ুকে। একটা মেরুদেশীয় জেট বায়ু, আচ্ছা এটা তো উপক্রান্তীয় জেট বায়ু হলো। এরপরেও কি আছে, এখানে মেরুদেশীয় জেট বায়ু, উত্তর মেরুদেশীয় এবং দক্ষিণ মেরুদেশীয় জেট বায়ু, এই দুটো ভাগ, মানে মোট 4টে। তাহলে কি হচ্ছে, মেরুদেশীয় জেট বায়ু, উপক্রান্তীয় জেট বায়ু এবং ক্রান্তীয় জেট বায়ু। বেশ, মৌসুমি বায়ুর এখানে আরও কিছু বৈশিষ্ট্য দেখো। মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর প্রভাব এবং সম্পর্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমাদের দেশ সাধারণত মৌসুমি জলবায়ুর দেশ। এই মৌসুমি বায়ুর আগমন কখন হয় গো? গ্রীষ্মকালে। এবং ফিরে যাওয়াটা কখন হয় মৌসুমি বায়ু? শীতকালে। ঠিক আছে, দুটোতেই জেট বায়ুর কিন্তু অত্যন্ত প্রভাব কিন্তু লক্ষণীয়। কীরকম করে কাজ করে এই মৌসুমি বায়ুর আগমনে এবং ফিরে যেতে জেট বায়ু কেমনভাবে কাজে লাগে দেখি এবারে। আচ্ছা, আমাদের ভারতবর্ষের উত্তর দিকে কোন পর্বতমালা রয়েছে? হিমালয় পর্বতমালা। তারও উপরে যদি আমরা চীনে চলে যাই, ওখান থেকে তিব্বতের মালভূমি কিন্তু শুরু হবে। উচ্চভূমি বলো, মালভূমি বলো, যা বলবে। তিব্বত মালভূমি দেখো, উচ্চতা কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় বেশি থাকে বলে সেখানে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপ মানে কি? বাতাসের চাপ কম। তাহলে এখানে কি হয়, গ্রীষ্মকালে তিব্বত মালভূমির উচ্চতা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় বেশি থাকে বলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের ফলে কি হয়, উত্তর গোলার্ধের উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু আর কি তিব্বতের উত্তরে সরে যায়, উত্তর দিকে আরও সরে যায়। মানে এইখানকার যে বাতাস, এই বাতাসটা উপর দিকে আরও উঠতে থাকে উত্তরে, এবং ভারতে মাঝ বরাবর প্রবেশ করে ক্রান্তীয় পূবালী জেট বায়ু। দেখো, যদি পশ্চিমা যে জেট বায়ু, উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, এটা যদি ওপর দিকে সরে যদি না যায়, তাহলে কিন্তু ক্রান্তীয় যে পূবালী জেট বায়ু, পূর্ব দিকে জেট বায়ু, সেটা কিন্তু নিচের দিকে নেমে আসবে না, অর্থাৎ ভারতের দিকে কিন্তু বইবে না। ক্রান্তীয় পূবালী জেট বায়ু যেটি ভারতের উত্তর এবং উত্তর পশ্চিমে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে। এই নিম্নচাপ কেন্দ্রের টানেই মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে। অর্থাৎ একটা জায়গা যদি ক্লিয়ার না হয়, তাহলে সেই জায়গাটা পরিবর্তে আর একটা বাতাস ঢুকতে পারছে না। ফলে এই উপক্রান্তীয় যে পশ্চিমা জেট বায়ু উত্তর দিকে যখন সরে যায়, তখন নিচের দিকে যে ক্রান্তীয় পূবালী জেট বায়ু, সেটা কিন্তু ভারতবর্ষে প্রবেশ করতে শুরু করে বা প্রবেশ করে। এইটা হলো
আচ্ছা, এই উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু এবং ক্রান্তীয় পূবালি যে জেট বায়ু গতিবিধির ওপর মৌসুমি বায়ু সক্রিয়তা অনেকটা নির্ভর করে। কেন? এই পশ্চিমা বায়ু মানে আমাদের যেটা মৌসুমি বায়ু, সেখানে কি উপক্রান্তীয় পশ্চিমা বায়ু যে বছর তাড়াতাড়ি উত্তরে সরে যায়, অর্থাৎ তীব্রতার ওই দিকে উপর দিয়ে যদি সরে যায় উপক্রান্তীয়, তাহলে উত্তরে সরে গেলে সেই বছর ক্রান্তীয় পূবালি জেট বায়ু তাড়াতাড়ি আসে। যত তাড়াতাড়ি সরে যাবে ওপর দিকে উত্তরের দিকে, তত তাড়াতাড়ি কি করবে? মৌসুমি বায়ুর প্রবেশ ঘটবে। অর্থাৎ উত্তর দিকে সরে যাওয়া উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর যত উত্তর দিকে সরে যাবে, তত কিন্তু আমাদের ক্রান্তীয় যে পূবালি বাতাস সেটা কিন্তু প্রবেশ সহজেই ঘটবে। বুঝতে পারলে? উপক্রান্তীয় পশ্চিমা জেট হঠাৎ উত্তরে সরে গেলে মৌসুমি বিস্ফোরণ প্রবল হয়, মানে দারুণ বৃষ্টি হয়। তাড়াতাড়ি যদি উত্তরে সরে যায় বাতাস, ফাঁকা হয়ে গেল জায়গাটা। আর ক্রান্তীয় পূবালি জেট যে বছর শক্তিশালী হয়, সেই বছরই কী হয়? মৌসুমি বায়ুর অতি সক্রিয়তায় ভালো বৃষ্টি হয়। কত স্বাভাবিক। এইটা যদি না থাকে, এইটা ধরো আরও যদি উপর দিকে সরে যায়, তাহলে এই জায়গাটা আরও ফাঁকা হয়ে যাবে। তো এই জায়গাটা আবার ফাঁকা হয়ে যাবে। যত ফাঁকা হবে তত এখানে বাতাসটা আরও কাজ করবে, এখানে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে, স্বাভাবিক। মৌসুমি বায়ু ফিরে যায় আবার। কখন ফিরে যায়? শীতকালে। ফলে শীতকালে ভারতবর্ষের তামিলনাড়ুতে বৃষ্টিপাত কিন্তু ঘটায়। ভারতবর্ষে দুবার বৃষ্টি হয় তামিলনাড়ুতে। শীতকালে ভারত থেকে ক্রান্তীয় পূবালি জেট বাতাস কিন্তু বিলীন হয় এবং উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু হিমালয়ে বাধা পেয়ে যে দুটি শাখায় ভাগ হয়, তার দক্ষিণ শাখাটি ভারতে অবস্থান করে উচ্চচাপের সৃষ্টি করে। আর বৃষ্টি হয় না, উচ্চচাপ চলে আসে তখন। কেননা এইটা আবার কিন্তু ধীরে ধীরে উত্তর থেকে আবার দক্ষিণে হিমালয়ের ওই জায়গায় ধাক্কা খেয়ে ওই জায়গায় বসবাস করলে ভারতবর্ষে কী হয় গো? উচ্চচাপের সৃষ্টি হয়ে যায়। শীতকাল, বাতাস ভারী, তখন আর কী হবে না? বৃষ্টি হবে না। দেখো, বাধা পেয়ে দুটি শাখায় ভাগ হয়। দক্ষিণ শাখাটি ভারতের অবস্থান করে উচ্চচাপের সৃষ্টি করে। এই সময় দক্ষিণ গোলার্ধে নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে ভারতীয় উপমহাদেশ থেকে মৌসুমি বায়ু প্রত্যাগমন করে। মৌসুমি বায়ু কিন্তু ফিরে যায়। মৌসুমি বায়ু আর মানে আসে না। কেন থাকবে? চলে যাবে ধীরে ধীরে। কিন্তু উচ্চচাপের সৃষ্টি হচ্ছে শীতকালের দিকে। এইটা কিন্তু মূল কারণ। আর জেট বায়ু আমরা বুঝলাম একটা আঁকা বাঁকা থাকে, আর তিনটে ভাগ রয়েছে, একটা মেরুদেশীয়, একটা উপক্রান্তীয়, মনে রাখবে, আর একটা হচ্ছে ক্রান্তীয় জেট বায়ু। ক্রান্তীয় জেট বায়ুর ছবিটা এখানে দেয়নি যদিও। বেশ, আর্দ্রতা এবং অধক্ষেপণ সম্পর্কে আমরা জানব। আচ্ছা, জলচক্রটা কি? জলচক্র, হ্যাঁ, বুঝছ? বায়ুমণ্ডল অর্থাৎ আমাদের জলচক্র শুরু হলো। তিনটে আছে। একটা কি? কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা পরিবর্তনে যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয় তার জলচক্রের অন্তর্গত। জলচক্রের উপাদান রয়েছে। আচ্ছা, কোন কোন জায়গায় হয়? সাগর, মহাসাগর হতে পারে, বরফাবৃত ভূভাগ, ভূপৃষ্ঠের জল, নদী, হ্রদ, এগুলো ভৌম জল, উদ্ভিদে আবদ্ধ জল, বায়ুর জলীয় বাষ্প, মেঘ। আচ্ছা, বাষ্পীভবনটা আমরা জানি। বাষ্পীভবন, এই যে বাষ্প হয়ে যায়, এই বাষ্পের ফলেই তো সব কিছুই হচ্ছে না? দেখো, এইখানে যে সাগর মহাসাগর রয়েছে, হ্রদ রয়েছে, এখানের এই সূর্যের তাপে এখানকার জলীয় বাষ্পগুলো কি হচ্ছে? ওপরে বাষ্পীভবনের ফলে ওপরে উঠে যাচ্ছে। এখানকার বালি, ধুলো, বালি, ধূলিকণা, এই সমস্ত সঙ্গে
সমস্ত কিছু ঘনীভবন হচ্ছে, মেঘ সৃষ্টি হচ্ছে, এই মেঘটাই আবার নিচেতে বৃষ্টি আকারে নেমে আসছে, এটাই তো আমরা জানি। তাহলে বাষ্পীভবনের একটা সংজ্ঞা দেখেলি, জলের গ্যাসীয় অবস্থা হলো বাষ্প, অর্থাৎ জলটা যে গ্যাসীয় অবস্থা, গ্যাস আকারে থাকবে জলটা, ঠিক আছে, সেইটা হচ্ছে বাষ্প। যে প্রক্রিয়ায় নির্দিষ্ট উষ্ণতায় তরল ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় সেইটাকে আমরা বাষ্পীভবন বলছি। তাহলে বাষ্পীভবন কী গো? জল থেকে বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতি হচ্ছে বাষ্পীভবন। সাগর, মহাসাগর, নদী, হ্রদ প্রভৃতি জলভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পের সৃষ্টি হয়। আচ্ছা, এই বাষ্পীভবন হওয়ার জন্য কিছু শর্ত আছে, অর্থাৎ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে যে অবস্থানগুলো না হলে বাষ্পীভবন কখনোই সম্ভব নয়। অর্থাৎ এইগুলো চাই, এইগুলো হতেই হবে, সেগুলো বলি। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় কিছু শর্ত রয়েছে, অর্থাৎ বাষ্পীভবন হতে গেলে তো একভাবে হবে না, বিভিন্ন তার কী রয়েছে, প্রয়োজনীয় শর্তাবলী রয়েছে, শর্তাবলীগুলো রয়েছে কি কি। প্রথমে দেখো, কোনো তরল পদার্থ যত উদ্বায়ী প্রকৃতির হয় তার স্ফুটনাঙ্ক তত কম হয়। সাধারণ উষ্ণতায় বায়ুর চাপ বেশি হলে বাষ্পীভবনের হারও কিন্তু বেশি হবে। তাহলে বায়ুর চাপ যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? বাষ্পীভবন হার বেড়ে যাবে। এবার দেখো, নিম্নচাপের সময় কিন্তু বাষ্পীভবন হবে না, উচ্চ চাপের সময় বাষ্পীভবন হয়ে ওপরে উঠে যাবে, হ্যাঁ, নিচের জায়গাটা ফাঁকা হয়ে যাবে। উষ্ণতার পরিমাণ বেশি হলে বাষ্পীভবন বেশি হয়। যত গরম করবে দেখবে জল ফুটাবে যত, তত বাষ্পীভবন হবে, জলটা থাকবেই না, এখানে বাষ্প হয়ে চলে যাবে। কোনো তরলের উপরিভাগ ক্ষেত্রফল যত বেশি হবে তার বাষ্পীভবনের হার তত বেশি হবে। জিনিসটা ভালো করে জানবে। এক গ্লাস জল যদি আমি নিই, এক গ্লাস জল রোদে নামিয়ে দিলে আর এক থালা জল রোদে নামিয়ে দিলে কোনটা আগে বাষ্পীভবন হবে? এক থালা জল, কেননা এর আয়তন বেশি, বুঝতে পারলে? এই আয়তন বেশি বেড়ে গেলে কী হবে? বাষ্পীভবন হারও বেড়ে যাবে। পুকুরের থেকে হ্রদের জল আরও তাড়াতাড়ি বাষ্পীভবন হয়, আবার তার থেকে আবার সাগর, মহাসাগরের জল আরও তাড়াতাড়ি বাষ্পীভবন হয়, মহাসাগরে। তাহলে দেখো, কোনো তরলের ওপর বায়ুর চাপ যত কম হবে বাষ্পীভবনের হার তত কিন্তু বেশি হবে, বুঝলে? তরলের ওপর বাতাসের চাপ কিন্তু কম হতে হবে, হ্যাঁ, বাতাস চাপ দিলে উঠবে কিন্তু, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর বায়ুর আর্দ্রতা কম হলেও বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ তত কম হয় এবং বাষ্পীভবনের হার কিন্তু বেশি হয়। অর্থাৎ বায়ুর আর্দ্রতা কম যখন হবে, বাতাসে জলীয় বাষ্প যদি কম হয় তাহলে কিন্তু বাতাসে বাষ্পীভবন হতে সুবিধা হয়, বুঝতে পারলে? হ্যাঁ, বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পীভবনে কিন্তু বৃদ্ধি পায়। বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায় বাষ্পীভবনে বৃদ্ধি পায়, বাতাস একদম তুলে নিয়ে ওপরে চলে যাবে। আর্দ্রতা, হ্যাঁ, আর্দ্রতা এবারে বুঝবো আর্দ্রতাটা কি। একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থাকে তাকে বায়ুর আর্দ্রতা বলে। দেখো, একটা নির্দিষ্ট স্থানে, এইটাই আমি ধরছি হ্রদ, এইটুকু জায়গা একটা ধরছি হ্রদ, এই নির্দিষ্ট স্থান রয়েছে আর নির্দিষ্ট একটা সময়, ধরো একটা দিন পুরো ধরলাম, যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থাকে, এখানে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা রয়েছে জায়গায়, তাকেই বায়ুর আর্দ্রতা বলছে। এই জায়গাতে বায়ুর আর্দ্রতা একটা নির্দিষ্ট সময় হতে হবে, নির্দিষ্ট স্থান হতে হবে, যেখান থেকে খুশি যতটা পরিমাণ বললে তো হবে না, একটা নির্দিষ্ট জায়গা চাই, নির্দিষ্ট পরিমাণ চাই। কিছু শ্রেণীবিভাগ দেখো, বায়ুর আর্দ্রতাকে তিনটে ভাগে ভাগ করছি আমরা। কি কি? চরম আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা, আর 3 নম্বর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা।
একটু ছোট্ট ছোট করে জেনে নিই। আচ্ছা, চরম আর্দ্রতা কি? যখন সাধারণ প্রতি ঘন সেন্টিমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তার চরম আর্দ্রতার পরিমাণ বোঝানো হয়। যেমন 15 গ্রাম ঘন সেন্টিমিটার, এটা পরিমাণ অনেক বেশি। বিশেষ আর্দ্রতা কি? একটি নির্দিষ্ট পরিমাণ বায়ু মোট ওজন এবং সেই বায়ুতে থাকা মোট জলীয় বাষ্পের ওজন, এই দুইয়ের অনুপাতই হচ্ছে বিশেষ আর্দ্রতা। হ্যাঁ, মানে বাতাসের মোট ওজন, বাতাসের ওজন হলো, আর সেই বাতাসে থাকা মোট জলীয় বাষ্পের ওজন হচ্ছে, তার অনুপাত করলেই হবে। বুঝতে পেরেছো? ধর আমি মোটামুটি একটা জেনে নিই, এটা ধরো 5, আর এই বাতাসে থাকা মোট জলীয় বাষ্প হচ্ছে ধরো 2, তাহলে 5:2 হলো, এরকম হলো। ভাগ করে নিলেই হবে। আপেক্ষিক আর্দ্রতা, এইটা একটু গুরুত্বপূর্ণ। আপেক্ষিক আর্দ্রতাটা কি? কোনো নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, সেই একই তাপমাত্রায় সম আয়তনের বায়ুকে সম্পৃক্ত করবার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। এই আপেক্ষিক আর্দ্রতা সাধারণত শতকরা হিসাবে প্রকাশ করি। আচ্ছা, আপেক্ষিক তাপ কোনটাকে কি বলে বলো দেখিনি? আপেক্ষিক তাপ ভৌতবিজ্ঞানে তো পড়েছি আমরা। সে লীন তাপ, লীন তাপ মানে আমি বলি আমাদের দেহের, শোনো রে, আমাদের দেহের তাপমাত্রা কত কত? ক্যালোরি, ক্যালোরি ব্যালোরি বলছি না, 37 ডিগ্রি স্বাভাবিক তাপমাত্রা। শোনো কথাটা শোনো, 37 ডিগ্রি। তো একটা জিনিস ভালো করে শুনবে, শীতকালে ধরো পরিবেশের তাপমাত্রা কত থাকে? 25, 20, 15 এরকম। কিন্তু শরীরের তাপমাত্রা কত? 37 ডিগ্রি। ফলে কি হয়? শরীর ঠান্ডা হয়ে যায় শীতকালে। ওই জন্য আমাদের গা শরীর সব হিলতে শুরু করে, ঠান্ডাতে কাঁপবে সব। কেননা শরীর 37 ডিগ্রি অবধি কিন্তু ঠিকঠাক কী করবে, একদম পারফর্ম ঠিকঠাক করবে। 38 ডিগ্রি হয়ে গেলে আনচান শুরু হবে, 39, 40 এইগুলো হয়ে গেলে তো হুসফুস করবো গরমে। স্বাভাবিক বিষয়, কারণ শরীর 37 ডিগ্রি অবধি ঠিক আছে, ব্যালেন্সিং। তার বেশি হলে শরীর নিজেকে কমানোর চেষ্টা করে, আর তার কম থাকলে শরীর নিজেকে বাড়ানোর চেষ্টা করে উষ্ণতা। ফলে কি হয়? আমরা যখন শীতকালে বা অন্য সময়, ধরো এই যে গ্রীষ্মকালে ধরো ভিজে জামা, বা বর্ষাকালে বা শীতকালে ভিজে জামা যখনই পরি, শরীরের যে তাপমাত্রা থাকে সেটা কি হয়? কমানো আর বাড়ানোর কাজ শরীরের, সমান করার কাজ শরীর, বুঝলে? অর্থাৎ ধরো 37 ডিগ্রি, তুমি জামাটা যখন ভিজিয়ে নিলে আর ঠান্ডা হয়ে গেল, শরীর 30 ডিগ্রিতে চলে এলো। কিন্তু তা নয়, শরীর চেষ্টা করবে ওই জামাটাকে শুকিয়ে 37 ডিগ্রিতে নিয়ে আসার। ফলে শরীর কিন্তু নিজের তাপ কিন্তু কি করবে? ওইখান থেকে জল ধীরে ধীরে কিন্তু শোষণ করবে শরীর, সমতা বজায় রাখার জন্য। শরীর 37 ডিগ্রিতেই থাকবে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু সমস্যা আছে। হঠাৎ করে শরীর কিন্তু কি করবে? দুটোকে দেখবে ব্যালেন্স করার চেষ্টা করে, দুটো জিনিস করে। না, গরম জিনিস কি হয়? ঠান্ডায় পরিণত হয়, আর ঠান্ডা জিনিস গরমে পরিণত হয়। অর্থাৎ পরিবেশ সমতা বজায় রাখার চেষ্টা করে, শরীরও তাই। ফলে যা তাপমাত্রা আমরা সিলেক্ট করছি, সেই তাপমাত্রা থেকে যদি বেশি থাকে, সেইটাকে কমানোর জন্য যে পরিমাণ তাপ আমাদের লাগে, বা দেখো কমাতে গেলে কি হয়? তাপমাত্রা সরিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে। শরীরের তাপমাত্রা কত? 37 ডিগ্রি। ঠান্ডা জামাটা পরলে ধরো 30 ডিগ্রি, তাহলে শরীর কিন্তু একদম নিমেষে নেমে যাবে, 30 ডিগ্রিতে আসার চেষ্টা করবে। 7 ডিগ্রি শরীর কী করলো? তাপমাত্রা বর্জন করে দিল। আবার ধরো সেই রকমই এই রকম একই জিনিস কিন্তু করে, বা শরীর কিন্তু 7 ডিগ্রি তাপমাত্রা ওই 30 থেকে কিন্তু কি করবে? বাড়িয়ে নেবে নিজেকে। অর্থাৎ জামা থেকে শুকনো হয়ে গেলে তো আর তোমার 30 ডিগ্রি থাকবে না, থাকবে কি? থাকবে না। ফলে কিন্তু ধীরে ধীরে এই জিনিসটা হয়ে যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে কি? আপেক্ষিক। এখানেও কিন্তু পরিবেশেও তাই।
যে বাতাসে যত পরিমাণ আমাদের জলীয় বাষ্প আছে, সেই একই তাপমাত্রায় সম আয়তন বায়ুকে সম্পৃক্ত করবার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, এক্সট্রা জলীয় বাষ্প যদি দরকার হয় টেনে নেবে, সেই এক্সট্রা জলীয় বাষ্পটাই হচ্ছে এখানে কি আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক মানে অপেক্ষাকৃত, এই জিনিসটা জেনে রাখবে। আপেক্ষিক আর্দ্রতা সময় কি সমান হচ্ছে নির্দিষ্ট আয়তনে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নিচেতে সম উষ্ণতা সম আয়তনে বায়ুকে সম্পৃক্ত করবার প্রয়োজনীয় জলবায়ু পরিমাণ গণিত 100। এইটা একটা ব্যাপার রয়েছে এখানে দিয়ে দিয়েছে। দেখো, আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে কোনো স্থানের আপেক্ষিক স্যাঁতসেঁতে ভাব মাপা হয়। কোনো স্থানে আপেক্ষিক আর্দ্রতা সেই স্থানের ভূপৃষ্ঠের তাপ বিকিরণ হার, ঝড় বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা পূর্বাভাস কিন্তু আমরা আপেক্ষিক আর্দ্রতার মধ্যে দিয়ে কিন্তু পাই। আর এই বায়ু উষ্ণতা এবং আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক কিন্তু কেমন? ব্যস্তানুপাতিক, ব্যস্ত অনুপাতিক, এইগুলোই রয়েছে। এর পরের দিনে আমরা কি জানবো? সম্পৃক্ত বায়ু, শিশিরাঙ্ক, আর্দ্রতার পরিমাণ, ঘনীভবন, এগুলো সম্পর্কে জানবো। শিশির, কুয়াশা, ধোঁয়াশা, এগুলো সম্পর্কে। মেঘ, অধঃক্ষেপণের ধারণা, বিভিন্ন ধরনের অধঃক্ষেপণের রূপ পরের দিন আমরা পড়ব। আপেক্ষিক আর্দ্রতার অবধি আজকে এই অবধি ক্লাস ছিল। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।